নমস্কার বন্ধুরা। 23শে জানুয়ারি মানেই নতুন সাহস, নতুন উদ্দীপনা। 23শে জানুয়ারি মানেই দেশপ্রেম দিবস, আর 23শে জানুয়ারি মানেই বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এখন নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একজন মহান বিপ্লবী, ক্রান্তিকারী এবং স্বাধীনতা সংগ্রামীর জন্মদিবস তো আমরা পালন করি, কিন্তু তার তিরোধান দিবস, প্রয়াণ দিবস আর মৃত্যু দিবস কেন করতে পারি না? তার কারণ হয়তো আপনারা অনেকেই বলবেন তার মৃত্যু রহস্য, যা নিয়ে অনেক সাসপেন্স, অনেক কন্ট্রোভার্সি এবং অনেক মতবিরোধ আছে। কিন্তু আজকের এই অনুষ্ঠানে আমরা তার মৃত্যু রহস্যের একটা অন্য দিক আপনাদের সামনে তুলে ধরব, তাই অবশ্যই ভিডিওটা দেখবেন। নমস্কার, আমি রাজকুমার এবং আপনারা এখন দেখছেন বঙ্গ বিশ্লেষণ। 1966 ভারত পাকিস্তানের যুদ্ধ হয়, আর এই যুদ্ধের মধ্যস্থতা করেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। এছাড়া অন্যান্য দেশের প্রতিনিধিবর্গ এখানে উপস্থিত ছিলেন, যেমন বেনজির ভুট্টো, আইয়ুব খান। আর এইটিতে মধ্যস্থতা করেছিলেন যে দেশটি, তার নাম ছিল রাশিয়া। তাই এটিকে দ্বিপাক্ষিক নয়, ত্রিপাক্ষিক চুক্তি বলাই সবচেয়ে ভালো। আর এটি যেখানে হয়েছিল সেটি ছিল তাশখন্দ, তাই অনেকে এটাকে তাশখন্দ চুক্তি হিসাবেও দেখেন বা মনে করেন। আর এখানে একটি প্রেস মিট করার সময় শাস্ত্রীজির ঠিক পেছনে এক ব্যক্তির ফটো ক্যামেরাবন্দি হয়, যাকে দেখতে অনেকটাই নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো ছিল। আর এখান থেকেই নেতাজি সুভাষের মৃত্যু রহস্য আর নেতাজি সুভাষ নিয়ে নতুন করে জল্পনা কল্পনা শুরু হয়। আর এই সময় শাস্ত্রীজি বলেছিলেন দেশে ফেরার পর তিনি দেশবাসীকে একটি খুশির খবর শোনাবেন। কি ছিল সেই খুশির খবর? তবে অনেকে মনে করেন তিনি দেশে ফিরে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথাই হয়তো বলতে চেয়েছিলেন। তবে এ ব্যাপারে সঠিক কোনো তথ্য বা প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। দুর্ভাগ্যবশত শাস্ত্রীজি দেশে ফেরার আগেই তাশখন্ডেই তাকে হত্যা করা হয়। তাই নেতাজির মতো শাস্ত্রীজিরও আজ পর্যন্ত মৃত্যু রহস্যই থেকে গেছে। অন্যদিকে ভারতের উত্তরপ্রদেশের ফৈজাবাদে এক সাধু, এক সন্ন্যাসীর কথা অলিতে গলিতে ঘোরাফেরা করছিল। নিউজ মিডিয়াতেও এটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। অনেকে তার নাম জানতো না বলে তার নাম হয়ে গিয়েছিল গুমনামি বাবা, বা অনেকে তাকে ভগবানজি বলেও ডাকতেন। এখন প্রশ্ন, কে এই ভগবানজি? তাকে নিয়ে কেনই বা এত চর্চা? এই ভগবানজি বা গুমনামি বাবা হুবহু নেতাজির মতোই দেখতে ছিলেন। তার চালচলন, কথাবার্তা এবং বডি ল্যাঙ্গুয়েজ অনেকাংশেই নেতাজির সঙ্গে ম্যাচ খেত। কিন্তু তিনি সচরাচর পাবলিক প্লেসে আসতেন না, মাঝে মাঝে স্থান পরিবর্তন করতেন। তা সত্ত্বেও জনসাধারণের মধ্যে তাকে নিয়ে উৎসুকতা এবং আগ্রহ কোনো অংশেই কম ছিল না। স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করে, কে এই গুমনামি বাবা? নেতাজির সঙ্গে তার কানেকশনই বা কি? তবে কি নেতাজি ছদ্মবেশী রূপ ধরে গুমনামি বাবা সেজে এখানে আছেন? কারণ এর আগে দেশের স্বার্থে তিনি অনেকবারই ছদ্মবেশী রূপ ধারণ করেছিলেন। সোভিয়েত থেকে জার্মানি যাওয়ার পথে তিনি আর্লান্ডো মোজাটা নামে এক ছদ্মবেশী রূপ ধরেছিলেন। আবার 1941-এ দেশ ছাড়ার সময় পেশাওয়ার, কাবুলের পথে ছদ্মবেশী বোবা পাঠানের রূপ ধারণ করেন। অতএব গুমনামি বাবা সেজে রূপ ধারণ করাটা নেতাজির কাছে তেমন কোনো বড় কাজ ছিল না। অবশেষে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে ফৈজাবাদের রামভবনে এই গুমনামি বাবার 25টি তালাবন্ধ বাক্স খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন দেখার বিষয়, এই 25টি তালাবন্দি বাক্সে কি এমন ছিল? আবার বাক্স খোলার পর যেসব জিনিসগুলি পাওয়া গিয়েছিল তাতে গুমনামি বাবার প্রতি সন্দেহের তীর বাড়তে থাকে। আসুন দেখি কি কি ছিল এই তালাবন্দি বাক্সের ভিতরে। একটি গোল ফ্রেমের চশমা, রোলেক্স ঘড়ি, জার্মান টাইপরাইটার, জার্মান দূরবীন, গুরু গোয়ালকারের চিঠি, হাতের তৈরি কিছু নকশা, দুটো বাংলা বই এবং তার সাথে ইংরাজি বই, এবং কিছু কাটিং নিউজ পেপার, এবং তার সাথে আরও অনেক কিছু। আর এখানে শঙ্খ প্রমুখ গুরু গোয়ালকারের চিঠিতে সবাই হতবাক হয়ে যায়। 16ই ডিসেম্বর 1972 সালে এই চিঠি তিনি বিজয় আনন্দ মহারাজকে সম্বোধন করে লিখেছিলেন। এখানে আবার নতুন করে প্রশ্ন আসে, এই বিজয় আনন্দ মহারাজ আসলে কে? আবার অন্যদিকে প্রশ্ন উঠতে শুরু করে যে একজন সন্ন্যাসী বা একজন সাধুর জার্মান টাইপরাইটার, জার্মান দূরবীনের সঙ্গে কি কানেকশন থাকতে পারে? কিন্তু এই তালাবন্দি বাক্সে যতগুলি জিনিস পাওয়া গিয়েছিল তার সঙ্গে নেতাজির কোথাও না কোথাও কানেকশন ছিল। জার্মান দূরবীন আর জার্মান টাইপরাইটার, এই দুটোই তার কাছে পাওয়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার ছিল না, কারণ তিনি একসময় জার্মানিতে ছিলেন। আবার অন্যদিকে গোল ফ্রেমের চশমা, যেটা তিনি বরাবরই ব্যবহার করতেন, বাঙালি ছিলেন তাই বাংলা বই এবং বাংলা ভাষায় লেখা চিঠি এবং কিছু নিউজ পেপার কাটিংস পাওয়াতে এটা ইঙ্গিত দেয় যে আসলেই গুমনামি বাবাই নেতাজি নয়তো। কিন্তু এত কিছু মিল থাকা সত্ত্বেও শুধু একটি মাত্র কারণে এই তদন্তের মুখ হঠাৎ করে অন্যদিকে ঘুরে যায়। আর সেই কারণটা কি, সেটা এই ভিডিওটা শেষেই জানতে পারবেন। তাই এই মৃত্যু রহস্য কোথা থেকে শুরু আর কোথায় বা শেষ,
এটা জানতে গেলে একটু শুরু থেকে শুরু করা দরকার। আগস্ট 1945, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পথে। জার্মানির হিটলার নিজেকে গুলি মেরে আত্মহত্যা করেছেন, আর জাপানের হিরোশিমা আর নাগাসাকি বিধ্বস্ত হওয়ার পর স্যারেন্ডার করেছে। আর এই মতো অবস্থায় নেতাজি সুভাষ সোভিয়েতে গিয়ে নতুন করে প্ল্যান বিল্ড করার চেষ্টা করছিলেন। তাই প্রথমে ভিয়েতনামের সাইগন থেকে টেক আপ করে তাইওয়ানের হাইতে, এবং সেখান থেকে তাইহুকু থেকে চীনের মঞ্চুরিয়া, এবং মঞ্চুরিয়া থেকে জাপানের টোকিওতে যাওয়ার প্ল্যান করেন। মঞ্চুরিয়া বা মঞ্চুকো 9 আগস্টের পরে সোভিয়েত ইউনিয়নের দখলে চলে আসে। অবশেষে একটি হেভি বোম্বার হাওয়াই জাহাজে, যেখানে কেবলমাত্র 2টি সিট ছিল, নেতাজি এবং তার সাথে কর্নেল হাবিবুর রহমানকে সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু টেক অফের আগেই প্লেনের বাঁ দিকের ইঞ্জিনে কিছু টেকনিক্যাল ফল্ট ধরা পড়ে। 18 আগস্ট 2 PM অবশেষে এই হেভি বোম্বার হাওয়াই জাহাজটিতে টেক অফ করার কিছুক্ষণের মধ্যে একটা বিশাল রকমের ধামাকা হয়। ধুধু করে অগ্নিসংযোগ হয়ে প্লেনটি ক্র্যাশ হয়ে মাটিতে আছড়ে পড়ে। আর ওই প্লেনের ফিউল ট্যাঙ্কের পাশেই ছিলেন নেতাজি সুভাষ। পেট্রোলে ভিজে যাওয়ার ফলে তার শরীর আগুনে পুড়ে যায়। পরে তাকে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। তবে এই ঘটনাগুলির বিবরণ কর্নেল হাবিবুর রহমান মুখার্জি কমিশনের সাক্ষী দেওয়ার সময় বলেছিলেন। অনেকে এই ঘটনাটিকে একটি কাল্পনিক ঘটনা বা মনগড়ন ঘটনা বলে দাবি করেন। তাদের মতে এর অনেক আগেই নেতাজি সোভিয়েত সঙ্গে পৌঁছে গিয়েছিলেন। নেতাজি গবেষক কেশব ভট্টাচার্য, পরে যিনি মুখার্জি কমিশনের সঙ্গে যুক্ত ছিলেন, তার বই চক্রভিউ নেতাজিতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে 1945-এ প্লেন ঘটনার পরেও অনেকবার নেতাজিকে সোভিয়েতে বেতার বার্তা দিতে দেখা গিয়েছে। এর মধ্যে 26 ডিসেম্বর 1945, 1 জানুয়ারি 1946 এবং ফেব্রুয়ারি 1946-এও নেতাজিকে বেতারে ভাষণ দিতে দেখা গিয়েছে। পরে তিনি মুখার্জি কমিশনের এক্সিবিটিভ 245 ফাইলে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এখানে সেই ফাইল নম্বরটি দেওয়া হলো, আপনারাও এই ফাইল নম্বরটিকে ক্রস চেক করে দেখতে পারেন। আবার কেশব বাবুর মতোই অন্যান্য নেতাজি গবেষকরা এই প্লেন ক্র্যাশটিকে একটি লোক দেখানো ঘটনা বলে মনে করেন। তাদের মতে নেতাজি স্বাধীনতার পরেও এই দেশে ফিরে এসেছিলেন, আর তিনি গুমনামি বাবা হয়ে বাকি জীবন এই ভারতেই কাটিয়েছিলেন। তবে আজ পর্যন্ত এর কোনো সঠিক তথ্য বা প্রমাণ সামনে উঠে আসেনি, অফিসিয়ালভাবে ভারত সরকার প্রকাশ করেনি। তবে নেতাজির মৃত্যু রহস্যের সত্যতা উন্মোচন করতে অনেকবারই অনেক কমিশন বসানো হয়েছিল। এমনকি ব্রিটিশ ভারতেও এর তদন্ত কমিশন বসানো হয়েছিল, যার নাম ছিল ফিজিস রিপোর্ট। 1946 ব্রিটিশ ভারতের লাস্ট গভর্নর লর্ড মাউন্টব্যাটেন কর্নেল জন ফিজিসকে নেতাজির মৃত্যু রহস্যের তদন্তভার দেন। 25 জুলাই 1946 কর্নেল ফিজিস নেতাজির মৃত্যু রহস্য নিয়ে একটি রিপোর্ট পেশ করেন, যাতে মূলত 5টি বিষয় সামনে তুলে ধরেছিলেন। 1. 18 আগস্ট 1945 তাইহুক এয়ারপোর্টে একটি বিমান দুর্ঘটনা হয়। 2. ওই প্লেনে স্বয়ং নেতাজি উপস্থিত ছিলেন। 3. অগ্নিদগ্ধ অবস্থায় নেতাজিকে সামনের একটি মিলিটারি হসপিটালে নিয়ে যাওয়া হয়। 4. ওনাকে তাইহুকুতেই দাহ সংস্কার করা হয়। এবং 5. জাপানের রেনকোজি মন্দিরে তার অস্থি কলস রাখা হয়। শুধু এখানেই থেমেছিল না নেতাজির মৃত্যু রহস্য। নেতাজিকে নিয়ে নতুন করে ইনকোয়ারি সাবমিট করা হয়েছিল 1956-এ, যার নাম ছিল শাহনওয়াজ কমিটি 1956। ভারত সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর নির্দেশে তৈরি করা হয় এই শাহনওয়াজ কমিটি, যার লিড করছিলেন 3 জন ব্যক্তি। স্বয়ং শাহনওয়াজ খান, যিনি IN-এর সদস্য ছিলেন। দ্বিতীয় ছিলেন SN মৈত্র, যিনি তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের একজন উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। এবং 3 ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বড় ভাই সুরেশচন্দ্র বসু। এপ্রিল থেকে জুলাই পর্যন্ত এই তদন্ত কমিটিতে প্রায় 56 জনকে সাক্ষী হিসাবে উপস্থিত করা হয়েছিল এবং তাদের গুরুত্বপূর্ণ মতামত নেওয়া হয়েছিল। শুধু তাই নয়, তার সাথে সাথে জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং তাইহুকুতে গিয়ে 7 জন ব্যক্তির ডাইরেক্ট ইন্টারভিউ নেওয়া হয়েছিল। তার চেয়েও গুরুত্বপূর্ণ, এই শাহনওয়াজ কমিটিতে ডক্টর জোশিমি, যিনি অন্তিম সময়ে নেতাজির চিকিৎসা করেছিলেন, তারও ইন্টারভিউ নেওয়া হয়েছিল। আফটার অল শেষ পর্যন্ত 181 পেজের একটি রিপোর্ট পেশ করা হয়, যার তথ্যগুলি 90% পূর্ববর্তী মাউন্টব্যাটেনের ফিজিস রিপোর্টের সমতুল্য ছিল। আর এখানেই আসে ঘটনায় নতুন টুইস্ট। তাই শেষ পর্যন্ত SN মৈত্র এবং শাহনওয়াজ খান এই রিপোর্টে সই করলেও নেতাজির ভাই সুরেশ বসু এতে সই করতে কোনো মতেই রাজি হননি। কিন্তু কেন? কারণ সুরেশ বসু দাবি করেছিলেন
প্লেন ক্র্যাশে নেতাজির মৃত্যু হয়নি, তিনি আজও জীবিত আছেন। আর অন্যদিকে জওহরলাল নেহেরু এবং শাহনওয়াজ খান জোর করে নেতাজিকে মৃত বলে প্রমাণ করতে চাইছেন। অবশেষে একে অপরের মতামত ম্যাচ না হওয়ায় এই শাহনওয়াজ কমিটি অপূর্ণ এবং অসমাপ্ত অবস্থাতেই রয়ে যায়। অন্যদিকে শৈলমারির বাবার কাহিনীও খুব লোকমুখে ঘোরাফেরা করছিল। নিউজ মিডিয়াতে এটা একটা চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছিল। শেষ পর্যন্ত তৎকালীন কংগ্রেস সরকার পুনরায় আর একবার নতুন করে তদন্ত কমিশনের নির্দেশ দেয়, যার নাম ছিল খোসলা কমিশন 1970। ওয়ান ম্যান আর্মির মতোই পাঞ্জাবের তৎকালীন রিটায়ার্ড জাজ জিডি ঘোষলার উপর এর তদন্তভার দেওয়া হয়। শুরু হয় খোসলা কমিশন 1970। দীর্ঘ 4 বছর গবেষণার পর এবং তদন্ত করার পর 1974 সালে এর রিপোর্ট পেশ করা হয়। তবে এই রিপোর্টে নতুন কোনো তথ্য সামনে আনতে পারেনি খোসলা কমিশন। তবে একটি ব্যাপারে মতফারাক বা মতবিরোধ দেখা দেয়। সেটি হলো, যেই জায়গাটিতে নেতাজির বিমান দুর্ঘটনা ঘটেছিল বাস্তবিক সেই জায়গাটির কোনো উল্লেখই পাওয়া যায়নি। বাকি সব তথ্য সেম টু সেম ছিল শাহনওয়াজ কমিটির মতোই। তাই শেষ পর্যন্ত খোসলা কমিশনও আগের কমিশনেরই মতো অসম্পূর্ণ আর অসমাপ্ত হয়ে রয়ে গিয়েছিল। আর অন্যদিকে এই সময় ভারতের মানচিত্রে ভারতের রাজনৈতিক পরিভাষাও বদলাতে শুরু করে। 90-এর দশকের শেষের দিকে 1999 সালে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসে এবং তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী নেতাজির এই মৃত্যু রহস্য নিয়ে একটি নতুন করে কমিটি গড়ার সিদ্ধান্ত নেন। সরকার দ্বারা রিটায়ার্ড জাজ মনোজ কুমার মুখার্জিকে এই তদন্তের নতুন করে দায়িত্বভার দেওয়া হয় আর নাম দেওয়া হয় মুখার্জি কমিশন। 105টির বেশি ফাইল তৈরি করা হয় এই মুখার্জি কমিশনে। জাপান, তাইওয়ান, ভিয়েতনাম, রাশিয়া এবং অন্যান্য দেশগুলিতেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাইকেই এর সাক্ষী করা হয় যারা নেতাজির সঙ্গে যুক্ত বা জড়িত ছিলেন। কখনো প্রকাশ্য বা কখনো গোপনীয়ভাবে তাদের ব্যক্তিগত ইন্টারভিউ নেওয়া হয়। আর এখানেই গুমনামি বাবার সাথে নেতাজির দাঁতের ডিএনএ টেস্ট করানো হয়, যা পরে ফেল হয়ে যায়। কিন্তু অনেকে নেতাজির গবেষকরা এটাকে সত্য বলে মনে করেন না। তাদের কিছু কারণ আজ আপনাদের সামনেও তুলে ধরব। নেতাজির দাঁতের যে ডিএনএ টেস্ট করানো হয়েছিল সেটা আদৌ নেতাজির ছিল কিনা সে ব্যাপারে গভীর সন্দেহ প্রকাশ করেন নেতাজি গবেষক কেশব ভট্টাচার্য, যিনি এই মুখার্জি কমিশনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্তও ছিলেন। অবশেষে সন্দেহে তীর যায় জাপানের রেনকোজি মন্দিরের দিকে, যেখানে নেতাজির ছাইভস্ম বা অস্থিভস্ম রাখা হয়েছিল। তবে অনেকেই মনে করেন ওই দিন প্লেন ক্র্যাশে নেতাজি নয়, জাপানের এক সৈনিকের মৃত্যু হয়েছিল, যার ছাইভস্ম রেনকোজি মন্দিরে রাখা হয়। অবশেষে দীর্ঘ 6 বছর পর মুখার্জি কমিশনের এই রিপোর্ট পাবলিকের সামনে আনা হয়। মে 2006-এর পার্লামেন্ট হাউসে এই রিপোর্ট পেশ করা হয়। 2006-তে ভারতের রাজনৈতিক পরিকাঠামো আর একবার বদলে যায়। বিজেপি সরকার নয়, তখন কংগ্রেস সরকার ক্ষমতায় চলে আসে এবং এই সময় পার্লামেন্ট হাউস মুখার্জি কমিশনের এই রিপোর্টকে সরাসরি রিজেক্ট করে দেয়। ভাগ্যের বিড়ম্বনা না কোনো রাজনৈতিক ষড়যন্ত্র, এর সঠিক বিচার বিশ্লেষণ আজ আপনাদের উপরেই ছেড়ে দিলাম। 2014 আসতে আসতে রাজনৈতিক পরিকাঠামো আর একবার বদলে যায় ভারতের ইতিহাসে। কেন্দ্রে ক্ষমতায় আসে বিজেপি সরকার, প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। 2016-তে নেতাজির 16টি ফাইল ডিক্লাসিফাইড করেন তিনি। 2 মার্চ 2016-তে পার্লামেন্ট হাউসে একে প্রেজেন্ট করা হয়। এর আগেও ভারতের অনেক প্রধানমন্ত্রী নেতাজি সংক্রান্ত অনেক ফাইল ডিক্লাসিফাইড করেছিলেন। যেমন এর আগে 1997-এ তৎকালীন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া নেতাজি সংক্রান্ত 990টি ফাইল ডিক্লাসিফাইড করেন। ইউপিএ 2 2012-তে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। তিনিও নেতাজি সংক্রান্ত 1030টার মতো ফাইল জনসাধারণের সামনে উন্মুক্ত করে দেন বা ডিক্লাসিফাইড করেন। এখানে একটি ইন্টারেস্টিং খবর যেটা রাজনীতির গলিপথে মাঝে মধ্যেই শোনা যায়। 2016-তে মোদী সরকার যখন নেতাজি সংক্রান্ত সমস্ত ফাইলগুলি ডিক্লাসিফাইড করেছিলেন, তার সাথে বাইরের অন্যান্য দেশে যেখানে নেতাজি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুভমেন্ট করেছিলেন দেশকে স্বাধীন করার জন্য, তাদেরকেও নেতাজি সম্পর্কিত সমস্ত ফাইলকে উন্মুক্ত করার জন্য অনুরোধ করেন। এতে সমস্ত দেশ রাজি হলেও জাপান সরকার মাত্র 2টি ফাইলই উন্মুক্ত করেছিলেন বা ডিক্লাসিফাইড করেছিলেন, বাকি আর করতে রাজি হননি। কিন্তু কেন, সে প্রশ্ন আজও রহস্য হয়ে রয়ে আছে। আজ যদি নেতাজি বেঁচে থাকতেন তার বয়স হতো 125 বছরেরও বেশি।
আমার আপনার মতো এমন অনেক অন্ধ নেতাজি ভক্তরা ভাবেন আজও নেতাজি জীবিত আছেন। হিমালয়ের কোনো জ্ঞানগঞ্জে তিনি সশরীরে বিরাজমান আছেন। এটা এক ধরনের অন্ধ ভালোবাসা বা অন্তহীন ভালোবাসা, দুটোই ভাবতে পারেন। প্রকৃতির নিয়মে এই শরীরের একদিন একদিন মৃত্যু তো হবেই, কিন্তু আত্মা তো অবিনশ্বর, তার মৃত্যু হয় না। আর নেতাজি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অমর আত্মা। আমরা তাকে মৃত বলে ভাবতেই পারি না। তাই উনি যেখানেই থাকুন, যে জগতেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রার্থনা ছাড়া আর কি ভাই করতে পারি। নেতাজির মৃত্যু রহস্যের এই পর্বটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। নেতাজি সংক্রান্ত প্রথম পর্বের ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, যদি মন চাই দেখে নিতে পারেন। এবার তাহলে আমায় অনুমতি দিন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বাড়িয়ে দিন। আমরা কাজ করার অনেক উৎসাহ পাব। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।